প্রিয় দর্শক, রতন তালুকদার লাইভে নিউ ইয়র্ক থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যথারীতি আজকে আমাদের সঙ্গে রয়েছেন মাহবুব হুসাইন। মাহবুব হুসাইনের পরিচয়টি, তিনি একাধিকবার আমাদের রতন তালুকদার লাইভে এসেছেন। তিনি বাংলাদেশে এয়ারফোর্সে কাজ করতেন, সেই সুবাদে তিনি বহির্বিশ্বেও এয়ারফোর্সে কর্মরত ছিলেন। জাতিসংঘ সহ শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তিনি এয়ারফোর্সে কাজ করেছেন। তো মাহবুব ভাই, আপনি কেমন আছেন? ফাইন, সব ঠিকঠাক আছে তো? সব ফাইন, নো কমপ্লেন। আচ্ছা মাহবুব ভাই, আজকে যে বিষয়টি নিয়ে আমি সরাসরি আলোচনায় চলে যাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, ফেব্রুয়ারিতে যখন আমেরিকা, ইসরায়েল এবং ইরান যুদ্ধে মানে জড়িয়ে পড়লো, তখন কিন্তু স্বাভাবিকভাবেই মানুষের একটা ধারণা ছিল যে আমেরিকা এত বড় দেশ, শক্তিশালী দেশ, সারা পৃথিবীতে তাদের প্রাধান্য, সারা পৃথিবী জুড়ে তাদের খবরদারি। তো ইরানের মতো দেশের সঙ্গে যুদ্ধে বোধহয় আমেরিকা ওয়ান টু থ্রি পানিবাত বলতে পারেন। বা আবার আমেরিকার সঙ্গে রয়েছে আরেক ক্ষুদ্র দেশ হলেও তারা টেকনোলজি থেকে শুরু করে ব্রেন, সব দিক দিয়েই তারা অত্যন্ত সমৃদ্ধ। ইসরায়েলের কথা বলছি। তো আজকে সেই কয়েক মাস পর কি আপডেট যুদ্ধের, যতটুকু আপনি জানেন, কি মনে হচ্ছে কোথায় যাচ্ছে এই যুদ্ধের সর্বশেষ পরিণতি? আম, আমাকে একটু পিছনে যেতে হয়। ইরান এবং ইরাক যুদ্ধ যখন হয় তখন আমি কুয়েতে ছিলাম। কুয়েত এয়ার ফোর্সে ছিলাম। হুম, আম, আমি যেহেতু সেফটি ডিপার্টমেন্টে কাজ করেছিলাম, হুম, এয়ার সেফটি বা বিভিন্ন ধরনের সেফটি, সাধারণত যুদ্ধে আম, বিভিন্ন সময় হয় কি আমাদের তিনটা গ্রুপের খুব ইম্পর্টেন্সি থাকে এগুলো ক্ষেত্রে। সেটা হলো মিলিটারি পুলিশ, মেডিকেল এবং সেফটি রিলেটেড পিপুল। তিনটা বাহিনীকে সাধারণত যে কোনো ধরনের অ্যাক্টিভিটিজের সঙ্গে সম্পৃক্ত করা হয় ফার্স্ট এইড গ্রুপ হিসাবে। হুম, হুম, আচ্ছা, এখন আমি যদি আপনাকে বলতে যাই, ইরাক আসলে এরা আসলে বুঝতে পারে নাই যে ঘটনাটা কি ঘটবে আসলে। ইরান তো অনেকদিন ধরে আইসোলেটেড ছিল, সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল, মানে বিশ্বের সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না। ভিতরে ভিতরে তারা কতটুকু ডেভেলপ করছে সেটা আসলে এখানকার প্রশাসন জানতো না। নাম্বার টু হলো, ডোনাল্ড ট্রাম্প ইজ এ বিজনেস পার্সন। স্বাভাবিকভাবে ওনার খুব একটা ধারণা থাকার কথা না। নাম্বার টু, ওনার যে যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ, হুম, ওনার হলেন একজন সাংবাদিক। উনি একটা মিডিয়াতে কাজ করতেন। যেহেতু ইলেকশনের ব্যাপারে মিডিয়ার একটা ইনফ্লুয়েন্স থাকে, সেই হিসাবে উনি ডোনাল্ড ট্রাম্পের অনেক কাছাকাছি ছিলেন। যুদ্ধটা তো আসলে একটা আলাদা টেকনোলজির উপরে মানে আলাদা একটা প্রেক্ষাপট থাকে, আপনাকে বুঝতে হবে। সাধারণ আর যুদ্ধ, ইটস এ ভেরি ডিফারেন্ট, ইটস হুম, এ লট অফ। আগেকার যুদ্ধ হতো মাঠে ময়দানে তরোয়াল নিয়ে অথবা কামান টামান নিয়ে, এটা ওটা নিয়ে, গোলা বারুদ নিয়ে ফ্রন্ট টু ফ্রন্ট ফাইট হইতো, যেটাকে বলা হয় বুট অন গ্রাউন্ড। অর্থাৎ একজন সেনা সে বুট পরে রাস্তায় মানে যুদ্ধের ময়দানে সরাসরি যুদ্ধ করবে। এখন তো টেকনোলজি হিউজ চেঞ্জ। হুম, হুম, এখন যার কারণে হয়েছে কি, ইরানের সঙ্গে ইরাকের সঙ্গে যে যুদ্ধের ময়দানের বা ব্যবস্থা যেগুলো ছিল, ইরানেরটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আপনাকে দুটা জিনিস আমি বলি, বিশ্বের মধ্যে আমার এতটা ধারণা নাই, কিন্তু আমি দুটা দেশকে পর্যালোচনা করে দেখছি। সেটা হলো আমেরিকা এবং ইরান। হুম, আমেরিকার ভৌগোলিক অবস্থান এমন যে বহির্বিশ্বের কোনো দেশ আসে কিন্তু তাকে আক্রমণ করতে পারবে না। হুম, হুম, ইরানেরও অবস্থা কিন্তু অনেকটা এরকম। ও কিন্তু মানে ভৌগোলিক ভাবে এমন ভাবে সে চারিপাশ দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে যে খুব সহজে কিন্তু বুট অন গ্রাউন্ড যাওয়ার কোনো রাস্তা নাই। হুম, হুম, মানে স্ট্রেট ফাইট করার কোনো সুযোগ নেই। এয়ার, আকাশের মাধ্যমে যুদ্ধ করার ব্যবস্থা আছে শুধু। এখন ইরানের ব্যবস্থা হয়েছে, আপনি একটা দেশকে আপনি বোমা মেরে মেরে তো যে কোনো পর্যায়ে নিতে পারেন, কিন্তু তাতে করে তো এদের যে প্ল্যান এটা তো সমাধান হবে না। হুম, হুম, ইরান ওরা ওদের তো যেহেতু 1979-এ সম্ভবত ওদের রেভুলেশন হয়েছিল, এবং এরপরে তার উপরে তো অনেক
সাংশন দেওয়া আছে, ওরা তো বহির্বিশ্ব থেকে কোনো কিছু প্লেন টেন কিনতে পারে না। ওদের যা কিছু ছিল সব পুরাতন, বুঝছেন। হুম হুম কিন্তু বুঝতে হবে যে ইরানের এডুকেশন সিস্টেম কিন্তু মোটামুটি ভালো, কারণ ওদের তো অনেক পুরাতন ইতিহাস আছে। হুম হুম। ওখানে কিন্তু অনেক ইউনিভার্সিটি আছে। সিভিলাইজেশনটা বেশ ওল্ড, অনেক ওল্ড সিভিলাইজেশন। বিষয়টা হলো ওখানে তো স্টুডেন্টস যারা আছে ওরা লেখাপড়া করে টেকনোলজিতে ডেভেলপ করছে, বুঝছেন। তো যার কারণে হয়েছে কি, ওরা যখন দেখছে যে প্লেনটা তো কিনতে গেলে তাকে বাহির থেকে কিনতে হয়, প্লেন তো ওরা বানাতে পারবে না। হুম হুম প্লেন কিনতে গেলে ডলার তো তার নাই, যেহেতু ডলার ডলার কারেন্সি সিস্টেম তারা এক্সচেঞ্জ করতে পারে না। তো তারা শেষ পর্যন্ত চিন্তা করছে যে তাদের নিজস্ব যে ব্যবস্থা আছে সেটা হলো মিসাইল সিস্টেম। হুম হুম ওইটার উপরেই তারা ডেভেলপ করছে। আর একটা করছে তারা, যেটাকে বলা হয় নিউক্লিয়ার সাইডে তারা অ্যাডভান্স করার চেষ্টা করছিল, যেটাকে বলে নিউক্লিয়ার এনরিচমেন্ট। তো যাই হোক, তাদের নিজস্ব মেধা, নিজস্ব ব্যবস্থা নিয়ে সর্ব সর্বপ্রথম যে কথাটা হচ্ছে ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক ভাবে যেটাকে প্রাকৃতিক বলা হয়, প্রকৃতিগত ভাবে তারা কিন্তু এমন একটা আহ, ভালো পজিটিভ সাইডে আছে যেটা বাহির থেকে আক্রমণ করা অনেক কঠিন। হুম So, এখানে ডোনাল্ড ট্রাম্প সাহেব ব্যবসায়ী, ওনার যে যুদ্ধমন্ত্রী উনিও একজন সাংবাদিক ছিলেন বা শোক মানে মিডিয়াতে কাজ করতেন। যুদ্ধ তো আলাদা জগৎ। হুম হুম সুতরাং সেখানে বর্তমান টেকনোলজি যেভাবে ডেভেলপ করছে বিভিন্ন দিক থেকে, এই দুজন ব্যবসায়ী বা একজন সাংবাদিক ওরা বুঝতে পারেনি আসলে। হুম কিন্তু আমেরিকান যারা জেনারেল ছিলেন, যারা যুদ্ধের ময়দানে কাজ করছেন, যারা যুদ্ধ সম্পর্কে বোঝেন, ওনারা কিন্তু সবসময় এটার ব্যাপারে কিন্তু মানে মোটামুটি নেগেটিভ অ্যাটিটিউড শো করে গেছেন টপ টু বটম। যার কারণে অনেক জেনারেল থেকে শুরু করে অনেক উচ্চ পর্যায়ের অনেক আম, কি বলে ওই ধরনের যারা ছিলেন তারা কিন্তু অনেকে চলে গেছেন চাকরি থেকে, নিজেরা রিজাইন করছেন। এখন আসি আমরা বর্তমান পরিস্থিতি। হুম বর্তমান পরিস্থিতিতে হয়েছে কি, আমাদের যে আমরা যারা আমেরিকায় আছি আমাদের অবস্থাও কিন্তু খুব খারাপ, হুম ভালো বলা যাবে না। বাইরে থেকে দেখা যায় শার্ট প্যান্ট জুতা মোজা পরে আমরা খুব ভালো মনে হচ্ছে, কিন্তু যারা ফ্যামিলি নিয়ে থাকে তারা কিন্তু খুব একটা খারাপ ভালো পজিশনে নাই। কারণ তাদের যে আয়ের চাইতে তাদের ব্যয় বেড়ে গেছে। হুম এখানে ভিতরে ভিতরে কিন্তু একটা খারাপ সিচুয়েশন ডেভেলপ করছে ফিনান্সিয়াল সাইডটা। ইরানের অবস্থা তো খারাপ অবশ্যই, তারা তো অলরেডি সাংশনের মধ্যেই, সেই আজকে সেই 1979 যখন আহ এদের এখানে যে বিদ্রোহ হলো, মানে সরি ওটাকে কি বলা হয়, রেভলিউশন হওয়ার পরে যে খামেনি গ্রুপ পাওয়ারে আসলো, ইসলামিক রেভলিউশন। এই গ্রুপ তা তখন থেকে তো ওয়ান আফটার অ্যানাদার সাংশন চলতেইছে। সাংশন মানে হলো, আমি একটু ক্লিয়ার করে দিই সাংশনটা কি। ব্যাপারটা হলো